প্রথমত হচ্ছে যে জুলাই জাদুঘর নিঃসন্দেহে ইউনূসের সরকারের আমলে যেহেতু ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, সো তাকে হয়তো আমন্ত্রণ জানিয়েছে ওই সূত্র ধরে। তিনি যে সেখানে গিয়েছেন এবং এই ধরনের অনেক জায়গায় তো আমন্ত্রণ জানায়, আমন্ত্রণ জানাইলে যে চলে যেতে হবে তা তো না। তো ইউনূস যে বিষয়টা মাঠে আসতে চাচ্ছে, একটা ইমপ্রেশন দিতে চাচ্ছে, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনটা সামনে চলে এসছে, এখন কোন চান্সে যদি এখন তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে পারে, মানে ইউনূস তো আপনি জানেন যে ইউনূস সম্পর্কে আমরা যে সমালোচনা করি, আমাদেরকে যে মানুষ বলে যে আপনারা এত সমালোচনা করেন, ইউনূসের তো পুরো ইতিহাস হচ্ছে যে বেহায়া টাইপ। ও তো কোনো পদ ছাড়তে চায় না। রাষ্ট্রপতির মতো একটা পদ যখন এখন সামনে আছে, প্রধানমন্ত্রীর পদও ছাড়তে চান নাই, এবং আমরা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে তাকে ইলেকশন দিতে অনেকটা বাধ্য করেছি, এবং আমাদের বলাতেও বাধ্য হয়েছে সে ছেড়ে দিতে। রাজনৈতিক দলগুলো যে এখন বড় বড় কথা বলবে, তারা এটাও ভেবে নিতে হবে যে আমরা যখন অনবরত বলছি যে ইউনূস তুমি ক্ষমতা ছেড়ে ইলেকশন দাও, তখনই তো রোষানলে পড়েছি, তখনই তো জেলে ঢুকেছে। সো ইউনূসের যে লিপসা, ক্ষমতা লিপসা, সে ক্ষমতা লিপসা তো আবার নতুন করে জেগে উঠেছে, যদি কোনোভাবেই যদি রাষ্ট্রপতি হওয়া যায়। এবং এই জন্য ঘুরঘুর করছে আর কি ক্ষমতার চারপাশে। তো এই ঘুরঘুর করার অংশ হিসাবে এটা একটা জিনিস। আর প্রধানমন্ত্রী যথাযথ সম্মান দেখিয়েছে তাকে, যেহেতু বিগত সরকারের একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পদমর্যাদায় ছিল, প্রধানমন্ত্রী সেখানে তাকে পাশে বসিয়ে চেয়ারে বসিয়েছেন। তো আমার মনে হয় অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ আর কি। অনেকে আবার ধারণা করছে যে যদি সে আবার রাষ্ট্রপতি হয়ে যায় কিনা। এই ধারণা করার মূল কারণ হচ্ছে এই যে পররাষ্ট্রমন্ত্রী, এই যে পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিএনপি বিবৃতি দিয়েছিল, হ্যাঁ, সেই পররাষ্ট্রমন্ত্রীকে আহ তারা যখন ক্ষমতা আসলো তাকে পররাষ্ট্রমন্ত্রী বানালো। হ্যাঁ, সে তো আগে পররাষ্ট্রমন্ত্রী ছিল না, যে ইয়ে নিরাপত্তা উপদেষ্টা ছিল। সো এই জায়গায় মানুষের একটা খটকা লাগছে যে তাহলে ও তো আমেরিকান এখানে প্রতিনিধি হিসাবে এখানে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, তাহলে ইউনুসকে আবার আমেরিকার এজেন্ট হিসাবে আবার, বা প্রেসার হিসাবে, বা বিএনপির সাথে তার সমঝোতার অংশ হিসাবে সে আবার চলে আসে কিনা, এইটা মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে। বাট আমি মনে করি না যে এটা এটা বিএনপি করতে যাবে। বিএনপি যদি এটা করতে যায় তাহলে তো নিজের পায়ে নিজে কুড়াল মারা। কারণ সে তো বেসিক্যালি বিএনপির লোক না, সে তো জামাতের লোক, সেটা সে প্রমাণ দিয়েছে। এনসিপির লোক, সেটা প্রমাণ দিয়েছে। এবং বিএনপির সাথে এনসিপি এবং জামাতের যে দূরত্ব, সেটা তাহলে আরো আরো বড় ধরনের দেখা দেবে। তো রাষ্ট্রে সরকার তো এমন একজনকে চাইবে যে তার রাষ্ট্র, মানে এই প্রধানমন্ত্রী তো এমন একজনকে চাইবে, তার রাষ্ট্রপতি হিসাবে এমন একজন থাকবে যার সাথে তার আহ সিঙ্ক্রোনাইজেশন হবে। তো 20 তারিখে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে এবং 13 তারিখে মনোনয়ন দেওয়া হবে। তো সম্ভবত 13 তারিখে মোটামুটি বোঝা যাবে যে কে হতে যাচ্ছেন আমাদের পরবর্তী রাষ্ট্রপতি। আমার প্রশ্ন হলো যে এর মধ্যে ডক্টর ইউনূসের নাম শুনছি বিভিন্ন মিডিয়া তাদের নামটা প্রচার করার চেষ্টা করছে। আপনিও একটু বললেন উনিও চেষ্টা করছেন নানা আলোচনায় আসার জন্য, অন্য রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে আনার চেষ্টা হচ্ছে, অরাজনৈতিকদের কথাও ভাবা হচ্ছে। আপনার মানে এই কি অবজারভেশনটা কি, আপনি কি চান, আপনি কি ধরনের লোককে রাষ্ট্রপতি হিসেবে চান? আমি আমার চাওয়াটা, তো আমি মনে করি যে যারা বিএনপি রাজনীতি করছে, এরা বিএনপির ভূমিপুত্র, তাদের অধিকার আছে এই যে রাষ্ট্রের সর্বোচ্চ একটা পদে যাওয়ার। ইউনূসের মতো বাটপার, বেহায়া, এদেরকে এনে কেন আবর্জনা তৈরি করবে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে? তো বিএনপি যারা করেছে, বিএনপির দক্ষ লোকের অভাব তো নাই। বিএনপি তার নিজস্ব লোক এখানে চুজ করতে পারে, যেখানে দলের নীতি আদর্শ হবে। আর সবচেয়ে বড় বিষয়, রাজনীতি না করলে, এটা এটা আমাদের যারা সিলেকশনে আছে তাদের ভাবা উচিত। রাজনীতি না করলে, জনগণের সাথে না মিশলে, এই জনগণের দুঃখ দুর্দশা কেউ বুঝবে না। এগুলো আমরা বলেন, অমুক বলেন, আমরা যে ব্যর্থ হয় তা বলছি না, কিন্তু জনগণের কাছাকাছি যাওয়া, জনগণের দরদ বোঝা, এটা তো রাজনীতি না করলে কেউ এটা আয়ত্ত করতে পারেনি। ইনহেরিট করতে হবে রাজনীতি দিয়ে, মাঠ দিয়ে। তো সেক্ষেত্রে বিএনপি যে দুই তিনজনের নাম আছে, মির্জা ফখরুল সাহেবের নাম আছে, তারপরে বর্তমান যিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, ওনার নাম আসছে, তারপরে মঈন খানের নাম আসছে,
আমার ব্যক্তিগতভাবে মঈন খানকে অনেক পছন্দ, কারণ এত নম্র, ভদ্র, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেমন ওনার খুব হাইলি মানে রিপোর্টেড, তারপরে ইন্টারন্যাশনাল লবিতে ওনার পরিচিতি আছে। আমরা যখন ওয়ার্কিং জার্নালিস্ট ছিলাম, উনি তখন দেখতাম যে বিএনপির ইন্টারন্যাশনাল অঙ্গনটা উনি মেনটেন করতেন। তারপরে আহ উচ্চশিক্ষিত, যেটা বললাম, ঢাকা ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানে উনি শিক্ষকতা করেছেন। তো আমার মনে হয়, এবং রাজনীতির জন্য ওনার কন্ট্রিবিউশন আছে। আমার তারপরে মির্জা ফখরুলের কন্ট্রিবিউশন আছে। এই দলটাতে উনি জেনারেল সেক্রেটারি হিসাবে একটা দীর্ঘদিন থেকে ভারপ্রাপ্ত থেকে জেনারেল সেক্রেটারি হয়েছেন, সেটাও অনেক কষ্টে। তো তার উপরও মানুষের আস্থা আছে, ভদ্র ব্যক্তি হিসাবে আছেন। আর বর্তমান যিনি আছেন আহ স্পিকার সাহেব, ওনারও রেপুটেশন আছে, 9 বার নিজের এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছেন। আমার মনে হয় যে এটা তিনজনই বেস্ট চয়েস, তিনজনেই বেটার। বাট আমি ব্যক্তিগতভাবে মঈন খানকে বেশি পছন্দ করি। যে আমার মনে হয় যেন রাষ্ট্রের এমন একটা পোস্ট, যেখানে একটা মর্যাদাপূর্ণ পোস্ট, যেখানে একটা চেয়ারের একটা মানানসই যে বিষয়টা দাঁড়ায়, আমার চোখে উনাকে বেটার মনে হয়। পর্যায়ের, প্রতিমন্ত্রী পর্যায়ের, এমপি পর্যায়ের গুরুত্বপূর্ণ কিছু মানুষ আছেন যারা চান নাই যে এটা চালু হোক, জুলাই স্মৃতিকর জাদুঘরটা চালু হোক। কারণ স্মৃতি জাদুঘর চালু হোক তারা চান নাই, এরকম কয়েকজন আছে। একদম একদম সুনির্দিষ্ট তথ্য। এবং কারণটা হচ্ছে, এই জুলাই স্মৃতি জাদুঘরটা শুধু একটা চিহ্ন না, কিন্তু এখনো এরকম বেশ কিছু মানুষ আছে, আমি বললাম তো, মানে এরকম মত দ্বিমত আছে। বেশ কিছু মানুষ আছে, ধরেন বিএনপিতেই, যাদের একটু মানে ভারত প্রেম আছে, যদি তারা ওই ন্যায়টা বজায় না রাখতে পারে তাও আছে। কিন্তু আবার এমন কিছু মানুষও আছে যারা মনে করে আচ্ছা জুলাই একটা ইভেন্ট শুধুমাত্র, ওইভাবে দেখে। সো এটাকে, ওই জাদুঘরটা শুধু একটা জাদুঘর না, বরং এইরকমও কথা পর্যন্ত আসছে মন্ত্রী পর্যায়ের বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা থেকে, যে এরকম একটা জাদুঘরের জন্য এত জায়গা ঢাকা শহরের মাঝখানে আমরা কেন নষ্ট করব, এরকম একটা কথা আসছে। অথচ এটা তো শুধু একটা জাদুঘরের চোখে দেখলে হবে না। এটা হচ্ছে 1971-এর পরে এই বিগত বাংলাদেশের 54 বছরের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, যখন আমার দেশের ভোটাধিকারকে লুট করা হয়েছিল, আমার দেশের গণতান্ত্রিক চর্চা, বিএনপির মতো রাজনৈতিক দলদেরকে রাজনীতি থেকে সরিয়ে ফেলা হয়েছিল, যখন বাংলাদেশের গণতন্ত্রকে মুখ থুবড়ে ফেলা হয়েছিল, তখন তার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এটা হচ্ছে সেই গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত একটা জায়গা হিসেবে গড়ে তোলা হচ্ছে, এবং স্বৈরাচারের পতনের জায়গা হিসেবে গড়ে তোলা হয়েছে। সো ওইভাবেও এসেছে। তো আমাদের আসলে জায়গাটা কি, আমরা ওইভাবে এখনই বিএনপিকে ফ্রেমিং করতে চাই না যে বিএনপি এখনই স্বৈরাচার হয়ে গিয়েছে বা এরকম না, আমরা এই ফ্রেমিংটা করতে চাই না। কিন্তু আমরা এটাও বলতে চাই আমাদের জায়গা থেকে যে আমরা, কেউ যদি চায়ও, আমরা তাদেরকে ওই পথে যেতে দিব না। আমরা সমালোচনা করব, যৌক্তিক সমালোচনা করব, প্রয়োজনে কর্কশ ভাষায় করব। এতে আমাদের চোখ তুলে ফেলা হতে পারে, আমাদেরকে কথার বদলে রক্তাক্ত করা হতে পারে, কিন্তু আমাদের কথাটা চালিয়ে যেতে হবে। কারণটা হচ্ছে, এটা যেই দল ক্ষমতাসীন তারও জন্য প্রয়োজন, এটা আমাদের জন্য প্রয়োজন, এটা বাংলাদেশের জন্য প্রয়োজন। আমরা এই মত পার্থক্যটাকে অনৈক্য হিসেবে দেখি না, কারণ জুলাইয়ের পূর্বেও আমাদের মত পার্থক্য ছিল, ভিন্ন দল ছিল, ভিন্ন আদর্শ ছিল। জুলাই আমরা এক জায়গায় একমত হয়েছিলাম, যেটা হচ্ছে যে স্বৈরাচারের পতন ঘটাইতে হবে, এবং আমাদের এক দফায় ছিল যে স্বৈরাচারের পতন আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত। স্বৈরাচারের পতন, এটা নিয়ে সবাই একমত ছিল, সবাই একসাথে নেমেছে, স্বৈরাচারের পতন ঘটেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য বাংলাদেশের যে স্ট্রাকচারাল যে সিস্টেমের জায়গাগুলো, এগুলোর সংস্কারটা প্রয়োজন। এখন এই জায়গায় বিগত 16-17 বছর বিএনপি কিন্তু একমতই ছিল, এবং এই দাবিগুলো তাদের মাধ্যমে এসেছে, তাদের 31 দফাতে আছে। কিন্তু যেটা হয়েছে, এখন বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে, ক্ষমতায় গিয়েছে। ক্ষমতা যখন পেয়ে যায়, তখন ক্ষমতার প্রতি আকর্ষণ মোহটা আরও অনেক বেড়ে যায়। ফলে ওই ক্ষমতার কিছুটা আমি ব্যালেন্স করব, ভারসাম্য করব, ছেড়ে দিব, এই মন আর চায় না। সেই জিনিসটা আমরা মাঝে মাঝে বিএনপির মধ্যে দেখি, এবং ওটার বহিঃপ্রকাশ আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি এই পুরো সিস্টেমে। বাংলাদেশের প্রত্যেকটা জেলার আইন শৃঙ্খলা মিটিংয়ে দেখবেন শুধু বিএনপি, সরকারি সুযোগ সুবিধা শুধু ধানের শীষে যারা ভোট দিয়েছে, বিভিন্ন জায়গায় নিয়োগ শুধু বিএনপি পন্থী হইতে হবে, বিভিন্ন জায়গায় প্রশাসক বসাবে, সেখানেও দলীয় লোকজন হতে হবে,
এবং এই জিনিসটা হলো আমাদের জন্য দুঃখজনক। তখন আমরা দ্বিমত করি এবং আমাদের সবচেয়ে বড় অনৈক্য তখন হবে যদি গণভোটের রায় না মেনে নেওয়া হয়, তখন আমার পথ আলাদা হয়ে যাবে। তাহলে বিএনপির পথ এখনই আলাদা, আপনারা আমাদের একদম পথ যেটা আলাদা। বললেন যে ফ্রেমিং করতে চাচ্ছেন না, তাহলে ব্রেইনলেস আওয়ামী লীগের মতো আচরণ করছে, এই ধরনের বাক্যগুলো কি এখনই দেওয়ার সময় না চলে না, আসলো অবশ্যই কিনা? আমরা কথা দিয়ে, আমরা দেখেন আমাদের জায়গা থেকে পথ আলাদা হওয়ার আগে পর্যন্ত আমাদের যতভাবে আমরা কথা বলতে পারি, সেটা কর্কশভাবে হতে পারে, তির্যক মন্তব্য হতে পারে। কারণ দেখেন, এই বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান নির্বাচনী জনসভায় বলেছেন হ্যাঁ এর পক্ষে ভোট দিতে, গণভোটের পক্ষে ভোট দিতে। কিন্তু আমরা দেখছি যে গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে সংসদে দাঁড়িয়ে বলা হয়েছে যে এই গণভোট তো অসাংবিধানিক, এই গণভোটকে তো আমরা অবৈধ বলতে পারি। তাহলে তখন তো আমার সাধারণ একটা কথা দিয়ে আমি বিএনপিকে মোকাবেলা করতে পারি না। তখন আমার কথাটা একটু কর্কশ হবে, আমার রাজনৈতিক কর্মসূচি হবে, আমার প্রতিবাদ মিছিল হবে। আমরা যখন দেখি যে বিএনপি অধ্যাদেশগুলো গুরুত্বপূর্ণগুলো বাদ দিয়ে দিল, এইখানে এই টেবিলে বসে বিএনপির আরেকজন প্রতিনিধি, সম্ভবত তথ্য বিষয়ক উনি সম্পাদক বিএনপির, উনি বলেছিলেন আমরা এটাকে ভালো করে সংস্কার করে এনে আমরা এগুলোকে আইনে পরিণত করব। পর্যালোচনা এই শব্দটা ব্যবহার করেছিলেন, আমারও হ্যাঁ। মনে আছে। কিন্তু কিন্তু একটা আমি শুধু জায়গায় একটা লাইন জি, বলি, কিন্তু আমরা দেখলাম আজকে গুম অধ্যাদেশের খসড়া আনা হয়েছে। আওয়ামী লীগের সময় যে আইনের খসড়া ছিল আজকেও সেটাই আনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনপুট ছিল যে যেই সংস্থাগুলো গুম করে তারা এটার তদন্ত করতে পারবে না, একটা স্বাধীন মানবাধিকার কমিশন এটা তদন্ত করবে। কিন্তু আজকে বিএনপি যেটা আবার উপস্থাপন করেছে, ওইখানে যেই পুলিশের দ্বারা সবচেয়ে বেশি গুম হয়েছে সেই পুলিশকে ওই গুমের তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এটারই প্রতিবাদ করব, এটার বিরুদ্ধে আমাদের লড়াই। জি, আমি একটু জানতে চাচ্ছি যে ফ্রেমিং এখনই করছেন না, কিন্তু এক ধরনের স্বৈরাচার হুঁশিয়ারি হিসাবে ফ্রেমিং করছি না করছেন এখনই। কিন্তু ধরেন হলুদ কার্ডটার যে দেখানো, সেটা তো অবশ্যই দেখানো লাল যেতেই কার্ডও পারে। দেখাবো। কিন্তু সেই লাল কার্ড আসলে অনেকটা একদম সরিয়ে দেওয়ার মতো না। আমরা কিছুদিন আগে বিশ্বকাপ ফুটবল দেখেছি, মানে লাল কার্ড মানে তো তাকে মাঠ ছেড়ে যেতে হয়। তাহলে লাল কার্ড দেখানোটা কি এখানে একটু বেশি হয়ে যাচ্ছে না? না, বেশি হচ্ছে না। আমাদের কোন জায়গা থেকে, এটা তো ইভেন্ট ধরেন বিএনপি যদি তাদের জায়গা থেকে এই গুমের অধ্যাদেশটাকে আইনে পরিণত করতে চায়, এই অধ্যাদেশের জন্য আমরা বিএনপিকে লাল কার্ড দেখাবো এবং বাংলাদেশের মানুষও দেখাবে। এই একটা ম্যাচ, পরবর্তী ম্যাচে কিন্তু ওনারা আবার খেলে, আমরা নর্মালি যেটা দেখি। তো বিএনপি এই একটা ইস্যুতে জনগণের কাছে, রাজনীতিবিদদের কাছে, বিরোধী দলের কাছে লাল কার্ড খাওয়ার পরে বারংবার যদি বিএনপি একই ভুল করতে থাকে, তাহলে একদিন না একদিন, খুব হয়তো এটা দ্রুত হবে তখন, যে বিএনপি রাজনৈতিকভাবে তাদের গ্রহণযোগ্যতার জায়গাটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে মানুষের কাছে। আর দিন শেষে একটা রাজনৈতিক দলের যদি রাজনীতি না থাকে, তাহলে কিন্তু দল থেকে কোনো লাভ নাই, ক্ষমতায় থেকেও কোনো লাভ নাই। কারণ ক্ষমতার পালাবদল হবে সময়ের সাথে সাথে। সো রাজনীতিটা টিকিয়ে রাখাটা গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রত্যাশাটা এই জায়গায়, আমরা মনে করি যে আরেকটা শেখ হাসিনা বাংলাদেশে আগামীতে কেউ হয়ে উঠতে পারবে না, হয়তো চেষ্টা করবে। আরেকটা এই ধরনের স্বৈরাচার যে একটা গণহত্যা করবে, 1400-র অধিক মানুষকে মেরে ফেলবে, এইরকম হওয়ার কেউ সাহস দেখাবে না। কিন্তু আমাদের কথাটা হচ্ছে আমরা ওই পথে কাউকে হাঁটতে দিতে চাই না। এতটা ছাড় বাংলাদেশের মানুষ আগামীতে আর কাউকে দিবে না। আপনারা সেখানে একদম অতন্ত্র প্রহরী হয়ে রয়েছেন। ফিরবো নিঃসন্দেহে আপনার কাছেও। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে একটু আসি। এতক্ষণ যেটা শুনছিলেন যে অনেকটা স্বৈরাচার হয়ে উঠতে চাইছে এবং সেটাকে প্রতি মুহূর্তে সতর্ক করবার জন্য রয়েছে সার্জিস আলমরা। বিএনপি আসলে হয়ে উঠতে চাচ্ছে কেন? ক্ষমতার একটু মানে কি বলা যেতে পারে, গায়ে লাগাতেই কি এরকম করছে বিএনপি? ভুলে গেছে কি 5 আগস্টের কথা? শব্দকোষে তো শব্দের কোনো শেষ থাকে না, তাই জি। না? তো ইটস ইয়োর চয়েস, আপনি কোন শব্দটা পিক করবেন। তো তাদের অনেকেই বিভিন্ন শব্দ ব্যবহার করছেন। তারা নিশ্চয়ই একটা পর্যায়ে তারা বুঝবেন এই শব্দগুলো প্রাসঙ্গিক ছিল কিনা, এই শব্দগুলো মানুষ গ্রহণ করছে কিনা, তাদের রাজনীতিটা মানুষ গ্রহণ করছে কিনা, এটা বিবেচনা করতে। যেমন ধরুন, আমি যদি এইভাবে বলি যে যখন আমরা লড়াই শুরু করি, এটা তো মানে এই যে 24-এর যে পরিণতিটা হলো, মানে চূড়ান্ত যে লড়াইটা আমরা জিতলাম, এটা তো শুরুতেই তো আর একটা সমাজ বদলের ব্যাপার ছিল না, এবং এটা কোনো বিপ্লবও ছিল না। এটা একটা কোটা, ছেলেমেয়েরা একটা ভালো চাকরি পাবে ইত্যাদি, এগুলো তো ছিল। এবং মেনি অফ দেম তারা সরকারি সংগঠনের সাথেও যুক্ত ছিল, খুবই স্বাভাবিক। তো একটা পর্যায়ে সরকারি সংগঠন ছেড়ে আসা লোকজন, যারা কখনই কোনো রাজনীতি করতো না, তারাও এগুলোর সাথে যুক্ত হয়েছে। ঘর থেকে মা বোনেরা মানে বেরিয়ে এসেছে, বাচ্চাদেরকে সাথে করে নিয়ে মায়েরা এসেছে। এটা তো আসলে বিষয়টা তো হচ্ছে একটা সার্বজনীন। আমাদের পার্টির প্রধান খুব ক্যাটেগরিক্যালি বলেছেন এটা কোনো বিশেষ কোনো দলের মুভমেন্ট না,
সার্জিস গুমের কথা বলেছিলেন। শেখ হাসিনার এই গুমতন্ত্রটা মূলত বলা যেতে পারে শেখ হাসিনা আমলে এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল, এবং প্রথম গুমের শিকারই বিএনপি, প্রথম একেবারেই এবং সবচেয়ে বেশি বিএনপি প্রথম গুমের শিকার। আন্দোলন লড়াইটা তো 17টা, আমাদের জীবনতে তো 17টা বছর গেছে, 17 মাস না, আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর জীবনতে 17টা মাস গেছে। আমার এখন যে বয়স, এখান থেকে বাদ দেন 17 বছর। আমি আমার মতো এরকম সবাই তো এত বেশি এত দীর্ঘ সময় ধরে যে আমরা যে সাফারটা করেছি, তার একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা এই 3-4টি শব্দ বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আনফর্চুনেটলি আজকের দিন পর্যন্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে 10টা লাইন তারা জাতির সামনে প্রেজেন্ট করতে পারে না। সেটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। এই কথাটি তারা বারবার উচ্চারণ করে, কিন্তু কোনোদিনই একটা আউটলাইন আজ পর্যন্ত জাতির সামনে তুলে ধরতে পারে দিস ইজ দ্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত। একটা পলিটিক্যাল ডকুমেন্ট থাকা উচিত ছিল। এবং আমি পার্সোনালি পছন্দ করি, আসলেই তো যে এত জীবনের বিনিময়ে যে আমরা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার স্বপ্ন দেখলাম, সেখানে সত্যি সত্যি তার নতুন রাজনৈতিক বন্দোবস্ত থাকা উচিত ছিল, অবশ্যই থাকা উচিত ছিল। বাট হুইল ডিফাইন ইট? পার্টিসিপেটরি পার্টিস, তারা তখনও দল হয়ে ওঠেনি বটে, কিন্তু তারা তো এই শব্দ 3টি উচ্চারণ করতো, জাতির সামনে দিল না। এখন তবে একটা কম্পালশন সৃষ্টি হতে পারতো অন্য রাজনীতি দল। আমি মুখে যত যাই শব্দ 3টা যতবার উচ্চারণ করি, সিন্স আই কুড নট ডিটারমাইন, সিন্স আই কুড নট আউটলাইন দ্য প্রসেস, দিতে পারলাম না। এটা তারা আজকে না হোক 10 বছর পরে হলো যারা রাজনীতি নিয়ে যারা চর্চা করবেন, মূল্যায়ন করবেন, তাদেরই কথা তাদের কাজে দেখাতে পারেনি। বাগাড়ম্বর আমি আসছি বলতাম, আমি বাগাড়ম্বর শব্দটা আমি ওই যে কোনো শব্দ পিক করার, জি আপনি অনেক সতর্ক, আমি যখন তখন যে কোনো শব্দ আমি ডাস্টবিন থেকে তুলে এনে প্রয়োগ করতে চাই না। আচ্ছা, এখন কথাটা হচ্ছে যে আপনার এখন যে তারা এই যে তারা নিশ্চয়ই রিয়েলাইজ করেন, কি রিয়েলাইজ, যেমন মনে করেন আমি তো অ্যাজ এ সিটিজেন, একজন সিনিয়র সিটিজেন হিসেবে আমি তো এক্সপেক্ট করেছিলাম 5 তারিখে যারা এই জুলাইটাকে যারা 36শে জুলাইতে পরিণত করলেন, সকল শ্রেণী পেশার মানুষ সবাই, এই ছেলেদের কাছে আমি তো নিজে তখন পত্রিকা দেখেছি, একজন মা তখন বোধহয় হঠাৎ করে বন্যার মতো পরিস্থিতি হয়েছিল বোধহয় ওই সময়টিতে 24-এ, একজন মা নিজের কানের দুল খুলে গয়না টিএসসিতে দিয়ে আসলেন, যে ফেনীতে বন্যা হয়েছিল, না ঢাকাতে দিয়ে আসলেন, এবং অনেকগুলো টাকা জমা হলো, প্রচুর মানুষ যে যা পেরেছে দিয়েছে। তারা তখনকার সময়টা যারা নেতৃত্বে ছিলেন তারা বললেন যেটা তারা পরবর্তীতে হিসাব দেবেন, তারা জানাবেন। আলটিমেটলি সেই মা জানে না যে তার ওই কানের দুলটি প্রকৃতপক্ষে এটা কোন জায়গায় খরচ হলো, অর্থাৎ ওই টাকাটি কোথায় খরচ হলো। মানুষ তো অনেক স্বপ্ন নিয়ে রাস্তায় নামে, এই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যে মায়েরা রাস্তায় নেমে, তাদের স্বপ্ন ছিল না, বাবাদের স্বপ্ন ছিল না, বোনদের স্বপ্ন ছিল না, ভাইদের, সবাইকে রাজনীতি করে, সবাই যে রাজনীতি করেন সেটা তাদের সবচেয়ে বেশি মূল্যায়ন করার কথা তাদের। কারণ যখন আমি যেটা বললাম 5 তারিখে আমি নিজেই ভাবছিলাম যে হয়তো রাজনৈতিক দলগুলো একটা বিশাল প্রোগ্রাম করবে, আজকে একটা একটা জনসমুদ্রের মতো হবে, একটা বার্ষিকী পালন হবে, উদযাপন, প্লিজ বিজয়টা উদযাপন হবে। কিন্তু আনফর্চুনেট বিজয়টা উদযাপন হয়নি, হয়তো 2-3টা মিলনায়তনের প্রোগ্রাম হয়েছে, কিন্তু আমি মনে হয় রাস্তায় অনেক বড় মাপের উদযাপন হবে। শহীদ মিনারে তো লাখো মানুষের ঢল বয়ে যাওয়ার কথা, ছাত্রদের ঢল বয়ে যাওয়ার কথা, তাদের প্রোগ্রামগুলো তো বয়ে যাবে। এখন তারা নিশ্চয়ই রিয়েলাইজ করেন, কারণ এটা নানা শ্রেণী পেশার নানান রাজনৈতিক গোষ্ঠীরা মিলিয়ে আন্দোলনটা করেছেন। এখন তারা যখন কর্মসূচিটা করতে যান এখন তারা নিশ্চয়ই তারা দেখেন যে তাদের সেই মিছিলে, তাদের সেই কাতারে সেই লাখো তো দূরের কথা হাজারো সমবেত হচ্ছে না। কারণটা কি? সব পাখি ফিরে যায় যার যার কুলায়। যুদ্ধটা হয়েছে, যুদ্ধ আন্দোলনটা হয়েছে, লড়াইটা হয়েছে। এই লড়াইয়ের যারা পার্টিসিপেটরি গ্রুপস, পার্টিস, তারা যার জায়গায় তারা চলে গেছে। এই রিয়ালিটিটা যত দ্রুত রাজনৈতিক দলগুলো বুঝতে পারবো আমরা, তত তাড়াতাড়ি